সৌমি, তুমি কি মেলটা না দেখেই পাঠিয়ে দিয়েছ? ভিড় বাসে কোনো রকমে উঠে দাঁড়িয়েছে। তখনই ফোনটা আসলো। এই সময় ভিড়ের কোনো সীমা নেই, যতক্ষণ না পাদানির শেষ কোণাটাও ভরছে। কন্ডাক্টর থামে না, ধরার জায়গাটুকুও নেই। এমনিতেই দেরি করে বেরিয়েছে সৌমি, তার ওপর আসার আগে শুনল মেয়েটার নাকি জ্বর এসেছে। কি সৌমি, আনসার দাও। তুমি কি দেখোনি মেলটায় ক্লায়েন্টরাও আছে? তুমি রেটটা লিখে দিলে? অনিশের কথায় ঠক ঠক করে কাঁপছে সৌমি। এত বড় ভুল ও কি করে করলো? ছি ছি, আজকাল কাজে বেশ ভুল হচ্ছে। মেলটা করার সময় সাবধান হওয়া উচিত ছিল। কি করতো? ওই সময়েই মা ফোন করে জানালো চিঙ্কির জ্বর এসেছে। পারদ 2 ছুঁয়েছে। তখন মায়ের খেয়াল পড়েছে। বেশি জ্বর উঠলেই চিঙ্কির শরীরটা শক্ত হয়ে যায়, চোখ দুটো উপরের দিকে উঠে যায়, ঠোঁট কাঁপে, কয়েক সেকেন্ড যেন নিঃশ্বাসটাই আটকে থাকে। তারপর হঠাৎ ঢলে পড়ে, জ্ঞান থাকে না। এইসব ভাবতে ভাবতেই ভুল হয়ে গেছে। ভুল করে ফেলেছি অনিশদা, মেয়েটা আসলে খুব অসুস্থ। ভিড়ের মধ্যেই কান্না মেশানো গলায় বলল সৌমি। সৌমি, তোমার কাজের জন্য কোম্পানি তোমাকে মাসের শেষে বেশ মোটা টাকা দেয়। তোমার এই ভুল কেন মানবে বলতে পারো? মেয়ে মেয়ে করে কত সিম্প্যাথি নেবে? আর কি আছে ওই মেয়ের, যার জন্য এত লড়াই তোমার? আর কতদিন বাঁচবে ও? আজ সৌমি কিচ্ছু বলবে না, বলতে পারবে না। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এক্সিকিউটিভ পদে আছে, অনেকটা দায়িত্ব। মেশিন বিক্রির কোম্পানি। সেটা রেট জানিয়ে দরদাম করে যখন সেলস পার্সনরা জিনিসটা বিক্রি করে দেয়, তার সব কাগজপত্র সৌমি বানায়। সেই কাগজ পাঠাতে গিয়ে ভুল আইডি রেখে দিয়েছে। সঠিক দামটা জেনে গেল ক্রেতারা। এবার যদি তারা না কেনে, লাখ লাখ টাকার ক্ষতি। কি করে দেবে ও এত ক্ষতিপূরণ? চাকরিটা কি ছেড়ে দেবে? মেয়েটার মাস গেলে 3,500 টাকার শুধু ওষুধ লাগে। তারপর আনুষাঙ্গিক খরচ, মা বাবার হাতে টাকা তুলে দেয়া, তারপর উকিলের খরচ। আর ভাবতে পারছে না সৌমি। ওদিকে বাসের ভিড় বেড়েই চলেছে। হ্যালো বলতেই সৌমি শুনল কেটে গেছে ফোনটা। কাল চাকরিটা থাকলে হয় ভাবতেই জোরে ব্রেক দেওয়ার জন্য এক ঝটকায় পাশের ভদ্রমহিলার গায়ে পড়ল। আরে ধরে দাঁড়াও, অমন দৈত্যের মতো চেহারা নিয়ে কেউ ছেড়ে দাঁড়ায়? পা দুটোর বোধহয় ছাল বাকল সব উঠে গেল। ভদ্রমহিলা বললেন। বডি শেমিং একদম সহ্য হয় না সৌমির। না, ও নিজে কাউকে করে না, না এই করাটাকে প্রশ্রয় দেয়। কিন্তু ওর লম্বা চেহারা, শরীর নিয়ে প্রায় শুনতে হয় ওকে এই সব। কিন্তু তার সবটুকু উত্তর ও দিয়ে দেয়। ও মোটা, ও লম্বা, তাতে কার কি? নিজে ইনকাম করে, নিজে খায়, কার কি? কিন্তু আজ আর কিছু বলতে ইচ্ছে করছে না। বারবার মনে হচ্ছে ও হেরে গেছে। কিসের আয়? কাল সকালে ওর জীবনে এই আয়ের পথটুকু থাকবে তো? গলার কাছটা খুব ভারী লাগছে। চোখ বন্ধ করে ফেলল সৌমি।
নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ভুগছে ওর একমাত্র মেয়ে চিঙ্কি। ফর্সা ধবধবে একমাথা কালো চুল নিয়ে জন্মেছিল মেয়েটা। কি করে বুঝবে যে বড় হওয়ার সাথে সাথে এই রোগ? মৃন্ময় বা ওর বাড়ির লোক মেনে নেয়নি পরিবারের অমন সন্তান। না, চলে যেতে বলেনি সৌমিকে, কিন্তু আগলেও রাখেনি। শ্বশুর শাশুড়ির দিনরাত ওই কথা, সাথে মৃন্ময়ের নির্বিকার হাবভাব। ছেড়ে চলে এসেছে সৌমি, এক কাপড়ে মেয়েকে বুকে নিয়ে। শুরু থেকে আবার শুরু করেছে, কিন্তু ডিভোর্সের কথা চেয়েছে মৃন্ময় বলুক, তাহলে দায়িত্বগুলো এড়াতে পারবে না মেয়ের। না, ও ওর কিছু নিয়ে আসেনি ঠিকই, কিন্তু মেয়ের জন্য ওর গয়নাগুলো এনেছে। আর ওই বাড়ির বংশধর হিসেবে যা যা পাওনা সবটা নেবে। ওর এই সিদ্ধান্ত নিয়ে নিজেও খুব চিন্তায় ছিল, ঠিক করছে কি না। মেয়েকেই স্বীকার করলো না, আর সম্পত্তি। কিন্তু মৃন্ময়ও বেশ চালাক। খবর পেয়েছে সৌমি, অফিসে কোনো এক কলিগের সাথে ওর সম্পর্ক তৈরি হচ্ছে। কিন্তু হলো সে খবরের বছর 2, কিন্তু ডিভোর্স নিয়ে কথা নেই। ইচ্ছে করেই সেদিন সৌমি বলেছিল, আমায় 1010 টাকা দিও, তোমার মেয়ের একটু চিকিৎসার জন্য লাগবে। সাথে সাথে বলেছিল, কিসের মেয়ে? মেয়েকে থাকতে দিয়েছো? ওর 1 বছর থেকে তো নিয়ে গেছো। সেই শুরু লড়াইয়ের। কথার প্যাঁচ বোধ হয় একেই বলে। না, সৌমি বোকা নয়, ইচ্ছে করেই লিখেছিল, আচ্ছা আমি ফিরে আসছি। সেই থেকে কথার পিঠে কথা, উকিলের দরজায় যাওয়া, অথচ কত কাঠখড় পুড়িয়ে এই বিয়ে। একটা জোরে ঝাঁকুনিতে চমকালো সৌমি। দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছিল। ক্লান্ত শরীরে আজকাল সব পারে, দাঁড়িয়ে ঘুমানো, আবার শুয়ে সারা রাত জাগা। সৌমি দেখল ফোন বাজছে। অফিস হলে ধরবে না, যা হবে কাল দেখা যাবে। কিন্তু না, নামটা জলজল করছে, মা। আজ সারাদিন ফোনে শুধু এই নামটাই। মেয়েটা বমি করছে, পটি করছে, সঙ্গে জ্বর। ভেবেছিল আজ তাড়াতাড়ি আসতে গিয়েই তো গণ্ডগোল। ফোনটা ধরল না সৌমি। আর 2টো স্টপেজ পরেই নামবে সৌমি। গিয়ে কি দেখবে কে জানে। ডাক্তার তো বলেই দিয়েছে, এরকম পেশেন্টরা বহু বছর অবধি বাঁচতেও পারে, আবার জ্বর সর্দি কাশিতেও শেষ হয়ে যেতে পারে। আজ 8 বছর সৌমির সঙ্গে আছে চিঙ্কি। এই শরীরের রস নিংড়ে তৈরি হয়েছে, হোক অক্ষম, তবুও ও আমার। ভাবনার সঙ্গে সঙ্গে মনে অসম্ভব একটা জোর পেল সৌমি। তাড়াতাড়ি বাস থেকে নেমেই রিক্সা নিয়ে নিল। তাড়াতাড়ি ফোন বের করে ডাক্তারকে কল করতেই বলল 9টা নাগাদ আসতে। ডাক্তার সোম, শিশু নিউরোলজিস্ট। অনেক খুঁজে ঘরের কাছেই যে এমন একজনকে পাবে, 3 বছর ধরে উনি চিঙ্কিকে দেখছেন। ডাক্তার তো নয়, উনি যেন ভগবান। চিঙ্কির কিছু হলে উনি যেন সৌমির মতো সমান উদ্বিগ্ন। চারপাশের অনেকেই বোঝা ভাবে চিঙ্কিকে, এমনকি ওর বাবাও। শুধু এই ডাক্তারের চোখে চিন্তা দেখেছে সৌমি। এমনকি অফিসে ওর বস অনিস তো কাজে এদিক ওদিক হলেই চিঙ্কিকে নিয়ে কথা বলে। বস হোক আর যেই হোক, এতটা অধিকার সৌমি দেয়নি। মেয়েটাকে দেখে নিক,
তারপর রাতে মেইল করে দেবে যে ওর চাকরি করবে না, 1 মাসের ছুটি নেবে। তাতে ওরা নিজেরাই ছাড়িয়ে দেবে। সৌমি লক্ষ্য করল শরীরের ভেতর একটা কম্পন হচ্ছে। দুঃখে, রাগে, ভয়ে, ক্লান্তিতে এই কম্পন তৈরি হয়েছে। বাড়ির গেটে দাঁড়িয়ে শুনছে। ঘরে কি চিৎকার আর চেঁচামেচি। তাড়াতাড়ি কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল রত্না। দেখ দেখ, তোর মেয়ের কাণ্ড দেখ। আমার ঘুমন্ত গোপালকে তুলে নিয়ে এসে খেলবে। এই ধিঙি মেয়ে এই বয়সে পুতুল খেলছে আমার গোপালকে নিয়ে। পাপে ছেয়ে যাচ্ছে সংসারটা। বলেই রত্না চিংকির হাত থেকে গোপালটাকে টানতে গেলে দাঁত মুখ খিচিয়ে নিজের কাছে টেনে নিল চিংকি। মাঝে মাঝে নিজের মাকে চিনতে পারে না সৌমি। যে মানুষটা সারাদিন মেয়েটাকে দেখে রাখে সেও এভাবে বলছে। মায়ের তো অন্তত আলাদা একটা টান থাকা উচিত ছিল। গপু। সৌমি দেখল চিংকি এসে গপুকে ধরল সৌমির সামনে। মানে মাকে আদর করতে হবে। সৌমি চিংকিকে টেনে জড়িয়ে ধরল। সারা গায়ে ঘাম। জ্বরের ওষুধ কখন দিয়েছ? সৌমি জিজ্ঞেস করতেই রত্না বিরক্ত মুখে বলল, 2 ঘন্টা আগে। সৌমি হিসেব করে দেখল 12টার আগে জ্বর আসবে না। ভালোই ভালোই ডাক্তারটা দেখিয়ে আসলেই ভালো। গপু, গপু। সৌমি দেখল মেয়ে বারবার ডাকছে ওকে। যতক্ষণ না সৌমি গোপালকে কোলে নিয়ে আদর করবে শান্তি হবে না চিংকির। অগত্যা ধাতুর মূর্তিটাকে বুকে জড়িয়ে নিল সৌমি। বুকটায় কি যে শান্তি, সৌমি কাকে বলবে? কিন্তু কেন? ধাতুর রিয়াকশান কি? ধাতুর ঠান্ডাটায় বোধহয় এমন শান্তি লাগছে। ঠাকুর মানে না সৌমি। ও শুধু জানে ভাগ্য আর কর্ম, এর ওপর কিচ্ছু হয় না। এই যে কর্মফলে চিংকির জন্ম, আর ভাগ্যের দোষে কালকের চাকরিটা শেষ হবে। সৌমি দেখল চিংকি কি খুশি। মা গপুকে আদর করছে দেখে খুব খুশি হয়েছে মেয়েটা। ঠোঁটের কোণ থেকে লালা গড়িয়ে পড়ছে। চোখগুলো সাংঘাতিক বড়, সঙ্গে আওয়াজ করছে মুখ দিয়ে। যে কেউ চিংকিকে দেখলে ভয় পেয়ে যাবে। শুধু সৌমির মায়া হচ্ছে। মেয়েকে টেনে বুকে জড়িয়ে ধরল, আর হাতে গোপাল। এই পৃথিবীর সৃষ্টি, সৌমির সৃষ্টিকর্তা, এমনকি চিংকিরও। চাকরি থাকবে কি থাকবে না, মানুষ পাশে থাকবে কি থাকবে না, এই মুহূর্তে তার কোনো উত্তর নেই। শুধু আছে একটাই সত্যি, ও লড়বে। চিংকির কপালে ঠোঁট ছুঁয়ে খুব আস্তে চোখ বন্ধ করল সৌমি। চোখে শুধু গোপালের হাসি মুখ। মনের গভীর থেকে যেন ভেসে আসছে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি। তোমার অধিকার শুধু কর্মে, কখনো ফলের ওপর নয়। ফলের আশায় কর্ম করো না, আর অকর্মেও আসক্ত হও না। চোখ খুলে চিংকির কপালে চুমু খেলো সৌমি। অনেক শান্তি লাগছে। মনে হচ্ছে অনেক সমস্যার সমাধান হলো আজ। ফল যা হবার হোক, কিন্তু লড়াইটাও থামাবে না। কারণ এই জন্ম, এই সন্তান, এই সংগ্রাম ওরই কর্ম। সেটা মানতেই হবে ওকে। আর মেনে নিয়ে পরবর্তী জন্মের সুফলের জন্য
এ জন্মেই লড়তে হবে। আর এই লড়াই হবে ভালোবাসার, সন্তানের প্রতি মায়ের ভালোবাসার। এমন মধু আর কিসে আছে? যথা মাতা সুতং স্নেহাৎ রক্ষতি দুঃখিতম, তথা রক্ষতু মাং নিত্যং সর্বদা সর্বতো হরি। যেমন মা স্নেহ ভরে দুঃখী সন্তানকে রক্ষা করেন, তেমনি হরি সর্বদা সর্বদিক থেকে আমাকে রক্ষা করুন। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছে। লেখা অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।